50% অফ দ্য ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট। এই যে দেখেন আমরা এই জায়গায় পার্সেন্টেজের কথা বলতেছি, এটা আমাদের আমেরিকান বইতে দেওয়া আছে। আমেরিকান বই তো আসলে আইএফআরএস ফলো করে না, তারা কি ফলো করে? হ্যাঁ, আমেরিকানরা কি ফলো করে? গ্যাপ, জেনারেলি গ্যাপ। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। গ্যাপের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশন দেওয়া আছে, আইএফআরএস এই কন্ডিশনটা চেঞ্জ করে ফেলছে। ওরা বলা হচ্ছে, বলতেছে যে আপনি ক্যাপিটাল লিজ তখন রেকর্ড করবেন যদি মনে হয় এটা রিজনেবল বা জাস্টিফাইয়েবল। এই জায়গায় জাজমেন্টের উপরে ছেড়ে দিছে, কোনো পার্সেন্টেজ উঠে দিছে এখন। আমার কথাটা কি বুঝতে পারছেন? স্যার এখানে একটু বুঝি নেই হবে। আমরা বলছিলাম না যে ক্যাপিটাল লিজ আমি করব তখন যদি এটা লিজ টার্মটা 75% অফ দ্য ইকোনমিক লাইফ অফ অ্যাসেট হয়। এটা গ্যাপে বলা হচ্ছে, আইএফআরএস এটা কিন্তু বলেন নাই। আইএফআরএস বলতেছে যে যদি দেখা যায় যে এটা রিজনেবলি এটা ক্যাপিটাল লিজ হিসেবে রেকর্ড করা যায় তখন। রিজনেবল কথাটা যখন বলতেছেন, জাস্টিফাইবল বলতেছেন, আপনার রিজনেবল আমার রিজনেবল কি সমান? না স্যার। না, কারণ জাজমেন্ট সবার সমান না, সবার সমান না জাজমেন্ট। জাজমেন্টালের ক্ষেত্রে আমরা এক একজন এক এক রকম হই। তো একই জিনিস আপনি একভাবে দেখতেছেন, আরেকজন আরেকভাবে দেখতেছে, এ কারণে এটা এখন জাজমেন্টাল হয়ে গেছে। এখন আর ওই ক্রাইটেরিয়া আপনাদের শেখাচ্ছি, আপনারা করে যাচ্ছেন, বাট আইএফআরএস এটা বলা নাই, আইএফআরএস এ রিজনেবল বলা হচ্ছে। এই ক্ষেত্রে বলা নাই 75%, আগে ছিল সেটা, এখন এটারে বলতেছে রিজনেবল। হুম, এই জন্য আপনাদের বললাম যে অপারেটিং লিজ রেকর্ড করা সুবিধাজনক। এই জন্য দেখা যায় ম্যাক্সিমামেই চিন্তা করে ঠিক আছে অপারেটিং লিজ হিসেবে দেখাই দিই, শুধুমাত্র কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার কি? এখন কি বুঝছেন? বাট আমরা এই অপারেটিং লিস্টটা এই কারণে দেখা যায় আপনাদেরকে খুব ভালো করে একটা যে দেখাবো সেই কাজটা আমরা করি না। ওকে, এই যে অপারেটিং লিজের ইয়েটা দিয়ে দিছে এই জায়গায়, জানো, ক্যাশ ডেবিট, রেন্টাল রেভিনিউ, ক্রেডিট। আচ্ছা, এটা একটু বলে যাই। যখন অপারেটিং লিজ হবে তখন অ্যাসেট কিন্তু আপনি আর ট্রান্সফার করতেছেন না, তখন অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কে ধরবে? লেসর ধরবে। লেসি ধরবে না, কারণ লেসি যদি ক্যাপিটাল হয় তখনই শুধুমাত্র ক্যাপিটাল লিজ হলে শুধুমাত্র ডেপ্রিসিয়েশন চার্জ করবে, এটা লেসর ধরবে। ওকে, স্পেশাল লিজ অ্যাকাউন্টিং প্রবলেম। এখন আইসা কিছু জিনিস পাবেন, বিশেষ করে আপনাদের এই এত কয়দিন যে কোশ্চেন গুলো আসছে, আমি বলছি যে ঠিক আছে পরে বলবো পরে বলবো পরে বলবো, এর একটা বড় পোর্শনই হচ্ছে রেসিজুয়াল ভ্যালু নিয়ে। রেসিজুয়াল ভ্যালু কখনো হয় গ্যারান্টেড, কখনো হয় আনগ্যারান্টেড। তারপরে বলা হচ্ছে সেলস টাইপ লিজ। যদি এটা সেলস টাইপ লিজ হয়, কারণ একটু আগে এক্সাম্পলটা যেটা ছিল এটা ছিল ডিরেক্ট ফাইন্যান্স লিজ। কেন ডিরেক্ট ফাইন্যান্স লিজ বলছিলাম? স্যার ফেয়ার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু সমান হবে। সমান, আর যদি ডিফারেন্স হয়ে যায় তখনই আমাদের এটাকে সেলস টাইপ লিজ বলবো। ওকে, বার্গেইন পারচেজ অপশন নিয়ে বলতেছে ইনিশিয়াল ডিরেক্ট কস্ট, কারেন্ট ভার্সেস নন কারেন্ট ক্লাসিফিকেশন এন্ড ডিসক্লোজার, এগুলো হচ্ছে স্পেশাল ইস্যু। হ্যাঁ, সবগুলো আমাদের এত বেশি দরকার নাই, কিন্তু বেশি দরকার থাকবে যে এটা, সেটা হচ্ছে রেসিজুয়াল ভ্যালু। What is residual value? Meaning of residual value: estimated fair value of the leased asset at the end of lease term. এখন ধরেন আপনি ফার্স্ট ইয়ারে এডমিশন নিছেন 2023 সালে। 2023 সালে একটা কম্পিউটার কিনছেন, কেনার পরে 4 বছর ইউজ করলেন, বিবিএ কমপ্লিট করে আপনি চিন্তা করলেন, অথবা এমবিও কমপ্লিট করলেন, 5 বছর শেষ করে আপনি চিন্তা করলেন এটা বিক্রি করে দিবেন। তাহলে এটার যে মার্কেট ভ্যালুটা কত, এটা কি আমরা বলছি রেসিডুয়াল ভ্যালু। তাহলে আজকে বসে আপনি চিন্তা করতে পারেন নেক্সট 5 বছর পরে এটার ভ্যালু কত থাকবে, ঠিক কিনা? আপনি কি করতেছেন? ওভার দ্য পিরিয়ড ডেপ্রিসিয়েশন চার্জ করতেছেন। এখন ডেপ্রিসিয়েশন হয়তো আপনি এভাবে করেন না, আপনি কি করেন, আপনি টিউশনি করেন, কিছু কিছু টাকা জমাচ্ছেন যে এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় অথবা ল্যাপটপটা নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা কিনতে হবে, আমি টিউশনির টাকা থেকে কিছু কিছু টাকা জমাই।
প্রভিশন রাখতেছেন, রেখে 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 এমবিএ কমপ্লিট, আপনার হয়তো বা ডেস্কটপ ছিল, আপনি এটা বিক্রি করে দিছেন, বিক্রি করে দিয়ে আপনি একটা ল্যাপটপ কিনে ফেলছেন। এখন কথা হচ্ছে এই যে বিক্রি করলেন, এটা যেই টাকাটা পাইলেন এটাকে বলা হচ্ছে রেসিডিউয়াল ভ্যালু, এটা এন্ড অফ দা পিরিয়ড, এই বিবিএমবি এর পরে পাচ্ছেন। ঠিক এরকম ভাবে এই জায়গায় বলা হচ্ছে লিজের ক্ষেত্রে এস্টিমেটেড ফেয়ার ভ্যালু অফ দ্য লিজ অ্যাসেট এট দ্য এন্ড অফ দ্য লিজ টার্ম, যতদিন জন লিজ নিলেন এই সময়ের পরে যে ভ্যালুটা থাকবে সেটাকে বলা হচ্ছে রেসিডিউয়াল ভ্যালু। রেসিডিউয়াল ভ্যালু ক্যান বি গ্যারান্টেড অর আনগ্যারান্টেড। এখন এটা ডিপেন্ড করে টার্মস এন্ড কন্ডিশন অফ দ্য লিজ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টে কিভাবে লিখছেন। এখন লেসি যদি পাওয়ারফুল হয় সে বলবে যে ভাই আমি এটা কোনো কন্ট্রাক্ট নাই, যা থাকবে থাকবে, আমি ইউজ করব, তুমি এটা নাও। এটা কখন হইতে পারে? আপনারা কি ইকোনমিক্স পড়ছেন কেউ? ইকোনমিক্স পড়েন নাই? জি স্যার, পড়ছিলাম কলেজে। আচ্ছা, কলেজে। আচ্ছা, মার্কেট পড়ছেন তো, মানে বাজার। জি স্যার। কয় ধরনের আছে বাজার? স্যার উম, দুই ধরনের, স্যার চার স্যার, পাঁচ শিল্প ধরনের বাজার আছে। আর ভোক্তা বাজার, শিল্প বাজার, ভোক্তা বাজার। আচ্ছা, আমরা ইকোনমিক্সে যখন পড়েছিলাম তখন মার্কেটটাকে মূলত দুইটা ভাগে ভাগ, এরপরে চার ভাগ যেটা বলছেন এটা হচ্ছে ভুল তা না, এটা রাইটারদের উপর ডিপেন্ড করে তারা কিভাবে লিখতেছে। প্রথমটা হচ্ছে পারফেক্ট মার্কেট আর একটা হচ্ছে ইমপারফেক্ট মার্কেট। পারফেক্ট মার্কেটের সংজ্ঞা কি? যে জায়গায় লার্জ নাম্বার অফ বায়ার থাকবে, লার্জ নাম্বার অফ সেলার থাকবে, মানে নাম্বার অফ বায়ার ইনফিনিটি এবং নাম্বার অফ সেলার ইনফিনিটি, সেটাকে বলা হচ্ছে পারফেক্ট মার্কেট। আর পারফেক্ট মার্কেটের কন্ডিশন কি? প্রাইস উইল ডিটারমাইন্ড বাই দ্য ইন্টারেকশন বিটুইন ডিমান্ড এন্ড সাপ্লাই। তার মানে ডিমান্ড এবং সাপ্লাই আপনার ডিটারমাইন করবে মার্কেটে প্রাইসটা কত হবে। এটা আমি বায়ার ডিটারমাইন করতে পারবো না, সেলার ডিটারমাইন করতে পারবে না। কেন? লার্জ নাম্বার অফ বায়ার আছে, লার্জ নাম্বার অফ সেলার আছে। এই মার্কেটগুলো বাস্তব পক্ষে এটির কোনো অস্তিত্ব পাওয়া যায় না পারফেক্ট মার্কেটে। তার মানে বেশিরভাগ মার্কেটই হচ্ছে ইমপারফেক্ট মার্কেট। ইমপারফেক্ট মার্কেটে আবার আমি অনেক ধরনের ভাগ করছি, কি স্যার? মনোপলি মার্কেট, মনোপসনি মার্কেট, অলিগোপলি মার্কেট, এই ধরনের অনেকগুলো মার্কেট পড়ছেন না? জি স্যার। ডুওপলি মার্কেট অনেক আছে। তাহলে আমি দুইটা জায়গায় শুধু একটু কনসেন্ট্রেশন দিই, এটা হচ্ছে মনোপলি মার্কেট, মনোপসনি মার্কেট। মনোপলি মার্কেটটা কোনটা? স্যার মনোপলি মার্কেট হচ্ছে সেলার একজন আছে, বায়ার হাজার হাজার, সবাই বলে আমারে দাও আমারে দাও আমারে দাও, আর সেলার মাত্র একজন। তখন প্রাইসটা ডিটারমাইন করবে কে? সেলার করবে স্যার, সেলার দাম সেলার। বাড়াই দিতে হবে। যা খুশি তা রাখতে পারে না? জি স্যার। এখন একটা ছোট এক্সাম্পল দিই। আপনাদের সবার মোবাইল আছে তো, তাই না? নাহলে তার ক্লাস করতে পারতেন না। আচ্ছা, এই এখন গ্রামীণ আছে কত জনের? অনেক কেউ কি আছেন গ্রামীণের ফোন ইউজ করেন, সিম? জি স্যার। আচ্ছা, জি স্যার। পার মিনিট কত টাকা দিচ্ছেন? 3 টাকা সামথিং রাখে স্যার, 3 টাকার মতো রাখে। আচ্ছা, মিনিট 3 টাকা, 2 টাকা 60 পয়সা। আচ্ছা, আবার হচ্ছে আবার 1 to 1 একটা নাম্বার থাকতে পারে, এখন 1 to 1 তিনটা নাম্বার। তাহলে দেখেন ওরা এখন প্রাইস রাখতেছে হয়তো বা 2 টাকা 30 পয়সার মতো, কারণ মার্কেটটা অনেক কম্পিটিটিভ। কিন্তু এই একই মোবাইল ফোন, সেই আমি যখন মোবাইল কিনছি 2001-2-এ, তখন কল রেট ছিল 6 টাকা 90 পয়সা। 6 টাকা হচ্ছে রেট আর 90 পয়সা হচ্ছে ভ্যাট। শুধু তাই না, আপনি একজনকে মিস কল দিচ্ছেন, এটাও যদি কোনো কারণে ধরা পড়ে তাহলে আপনার এই 6 টাকা 90 পয়সা কেটে যাবে। এবং তখন মানুষ ওই যে অ্যান্টেনা ফোন ইউজ করতো, পেছনে আবার একটা এই লাইটের মতো লাগাইতো, যাতে ফোন আসবে এর আগে এটা সিগন্যাল দিতে থাকতো যে ফোন আসবে। তো মিস কলের কনসেপ্ট এখন উঠে গেছে। এখন আর আসলে আপনাদের জিজ্ঞেস করছি ফোন কল, এটা আমি নিজেও বলতে পারবো না। কেন? কারণ হচ্ছে এখন তো আমরা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, তারপর হচ্ছে মেসেঞ্জার, এগুলোতেই কল দিই। এখন শুধু এইটার ডাটা, তারপরেও ডাটারও কষ্ট আছে। আচ্ছা, ওইটার ক্ষেত্রে নাই যাই। তাহলে দেখেন মনোপলিটা কেন বললাম, কারণ ওই জায়গায় তারা 6 টাকা 90 পয়সা রাখতো। এবং একটা সিম আমি তখন কিনলাম 5,000 টাকা দিয়ে, সিমটা হারানো গেল, মোবাইলটা হারানো গেল,
সিম তুলতে গেছি 4,500 টাকা জমা দিছি, আর এখন সিম কত দিয়ে কিনেন স্যার? বিনা পয়সায়। তারা তো 100 টাকা নিলে 150 টাকার টক টাইম দিয়ে দেয়, মানে আরো 50 টাকা ফ্রি দিল। দ্যাট মিনস আমি যে জিনিসটা আপনাকে বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে মনোপলি মার্কেট। আর মনোপসনি মার্কেট হচ্ছে একজন বায়ার আর সেলারের সংখ্যা বেশি। এই ধরনের মার্কেট আছে। একটা এক্সাম্পল বলতে পারেন? হুম? এই জন্য সরাসরি ক্লাস নিলে সুবিধা, অ্যাটলিস্ট কিছু একটা বলেন। আর এখন তো না পারলেও বলেন না। স্যার মনোপসনি মার্কেটের ক্ষেত্রে হচ্ছে গিয়া যখন ওই জায়গায় হচ্ছে গিয়া সেলার বেশি থাকে আর বায়ার্স কম থাকে, এই জন্য আরে ভাই, এটা কি বায়ার্স উল্টাটা বলেন? বায়ার বেশি থাকবে, সেলার কম থাকবে। সেলার একজন, সরি, স্যার মনোপসনিতে তো সেলার বায়ার একজন, বায়ার seller অনেক। এই ক্ষেত্রে বায়ার যদি স্যার চায় তাইলে সেলাররা বেশি থাকার কারণে বায়ার ওই জায়গায় দরদাম করে জিনিসের একটা দাম এক্সাম্পল কমায়। দিতে পারবেন কিনা? এক্সাম্পল। এক্সাম্পল আচ্ছা আমি বলি, দেখেন, আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন করে না অনেকগুলা কোম্পানি আছে না, ইলেকট্রিসিটি উৎপাদন করে, জানেন তো? আচ্ছা দেখেন তো, তাদের কারো কাছ থেকে আপনি ইলেকট্রিসিটি পাইছেন কিনা? সংযোগ, সংযোগ কে দেয় আপনারে? গভর্নমেন্ট দেয়। গভর্নমেন্ট দেয়। তাহলে ট্রেডটা কিরকম হয়? গভর্নমেন্ট বসে আছে, গভর্নমেন্ট একমাত্র বায়ার, বলতেছে প্রাইভেটলি তুমি কারো কাছে বিক্রি করতে পারবে না, তুমি প্রোডাকশন করতে পারো। 4-5টা কোম্পানি আছে, তারা ইলেকট্রিসিটি প্রোডাকশন করতেছে। প্রোডাকশন করার পরে শুধুমাত্র একমাত্র গভর্নমেন্টের কাছে বিক্রি করতে পারে। গভর্নমেন্টের কাছে বিক্রি করে গভর্নমেন্ট তখন আমাদেরকে অনেক সময় সাবসিডি দিয়ে দেয়, অনেক সময় অ্যাকচুয়াল প্রাইসে দেয়। এটা গভর্নমেন্টের পলিসির উপরে ডিপেন্ড করে। তাহলে এটা হচ্ছে একটা মনোপসনি মার্কেট। তাহলে আমার ইয়েটা হচ্ছে গ্যারান্টেড ভ্যালু হবে না, হবে না, আনগ্যারান্টেড হবে, ডিপেন্ড করে কার পাওয়ার বেশি। এখন যে প্রোডাক্টটার মার্কেটে ডিমান্ড অনেক, কারো কাছ থেকে পাচ্ছি না, তখন সে যদি বলে এটা গ্যারান্টি দিয়ে দিতে হবে, 10 বছর পরে এটার দাম 10,000 টাকা থাকতে হবে, না আমি তোমার দিব না, তখন আপনি কি হবেন? রাজি হবেন না? তার কারো কাছে জি স্যার। পাচ্ছেন না। এই জিনিসটা বোঝানোর জন্য এই কথাগুলা বললাম যে গ্যারান্টেড আনগ্যারান্টেড চাইলেই হয় না, ডিপেন্ড করে মার্কেটের নেচারের উপরে। ওকে ফাইন, আমি এতটুকু বুঝে গেছি যে স্যার গ্যারান্টেড হইতে পারে, আনগ্যারান্টেড হইতে পারে মার্কেটের নেচার অনুযায়ী। তাহলে আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে আমার কি কাজ? আমার কাজ হচ্ছে রেকর্ডিং করা। কি বলতেছে? Lessee agrees to make up any deficiency below a stated amount that the lessor realizes in residual value at the end of the lease term. আপনি বললাম একটু আগে যে যে লেসর সে বলতেছে আমারে, ভাই তুমি এটা লিজ নাও, কিন্তু দিন শেষে 10,000 টাকা ভ্যালু রাখতে হবে, এটা আমার দিবা। আচ্ছা, এখন আমার 10 বছর পরের টাইমে চিন্তা করেন, আমি 10 বছর পরে চলে গেছি, গিয়ে তারে ফেরত দিতে গেছি, এই নাও তোমার জিনিস। দেখা গেল এটার ভ্যালু আছে মার্কেটে 8,000 টাকা। সে বলবে যে তুমি 8,000 টাকা ভ্যালু, তো 2,000 টাকা থেকে দিবা, তোমার নিজের পকেট থেকে দিতে হবে। তার ভ্যালু 10,000 টাকাই থাকবে, সে 10,000 টাকাই রেকর্ড করবে। অ্যাসেটের ভ্যালু 8,000 টাকা, আর ক্যাশ নিবে আপনার কাছ থেকে 2,000 টাকা। জিনিসটা কি বুঝছেন এখন? জি স্যার। আনগ্যারান্টেড হইলে কি হইতো? 8,000 টাকারটা নিয়ে গেলাম, তখন আনগ্যারান্টেড মানে কোনো গ্যারান্টি দেন নাই। তো এখন এটা 8,000 হোক আর 5,000 হোক, আপনার পকেট থেকে কোনো টাকা দিতে হবে লেসি হিসেবে? জি না স্যার। জি না স্যার। তাহলে এখন যে পয়েন্টটাতে আসছি সেটা হচ্ছে, স্যার যদি লেসির পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছে, যদি আমাদের গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু হয় স্যার, তাহলে আমরা যেরকম ভাবে প্রেজেন্ট ভ্যালু বের করতেছি অ্যানুয়াল রেন্টালের, ঠিক একই ভাবে আমাদের রেসিডুয়াল ভ্যালুর প্রেজেন্ট ভ্যালু বের করে নিতে হবে, করে একসাথে টাকাটা আমি অ্যাসেটের ভ্যালুটাকে বের করে নিব। ক্লিয়ার এখন? আগে শুধুমাত্র একটা করতাম লেসির পয়েন্ট অফ ভিউ থেকে, শুধুমাত্র অ্যানুয়াল রেন্টাল অথবা অ্যানুয়াল লিজ পেমেন্ট, এইটারই শুধুমাত্র আমি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতাম। এখন এটা তো করবোই,
প্লাস করব কি, যদি গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু হয়, রেসিডুয়াল ভ্যালুর প্রেজেন্ট ভ্যালু এটার সাথে অ্যাড করে দিব। এখন কি ক্লিয়ার বুঝছেন? স্যার প্রেজেন্ট ভ্যালুর সাথে যোগ করব। অ্যানুয়াল রেন্টালের প্রেজেন্ট ভ্যালু প্লাস রেসিডুয়াল ভ্যালুর প্রেজেন্ট ভ্যালু, এটা দুইটা যোগ করব। জি স্যার। আর যদি আনগ্যারান্টেড হয় তাহলে আপনার কিছু করার দরকার নেই। রেকর্ড করব না। হ্যাঁ, ঠিক আছে। স্যার জি স্যার। রেসিডুয়াল ভ্যালু যদি আনগ্রান্টেড হয়, হ্যাঁ। যখন স্যার আমরা ডিপ্রিসিয়েশন বের করব, ডিপ্রিসিয়েশন বের করার সময় স্যার রেসিডুয়াল ভ্যালু আনগ্রান্টেড হইলো কি বাদ দিব? আনগ্যারান্টেড হলে তো করার দরকার নাই। আনগ্যারান্টেড হলে তো আপনি যে টাকা অ্যাসেট রেকর্ড করতেছেন সেই টাকাই করবেন, আর যদি গ্যারান্টেড হয় তখন সেটা বাদ দিয়ে নিতে হবে। আর স্যার এই গ্রান্টেডটা হবে স্যার হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অনুসারে, না স্যার? না, যখন প্রেজেন্ট ভ্যালু অনুযায়ী বের করে আপনি যে ফেয়ার ভ্যালুটা বের করবেন, অর্থাৎ অ্যানুয়াল প্রেজেন্ট ভ্যালুটা বের করবেন, বাট আপনি যখন ডেপ্রিসিয়েশন চার্জ করবেন তখন কিন্তু সেই ওই যে ধরেন এটার ভ্যালু 10,000 টাকা থাকুক 5,000 টাকা থাকুক, ওই টাকাটা বাদ দিয়ে নেবেন। আমি এক্সাম্পলে যাই, তারপর মনে হয় আরেকটু সহজ হয়। আচ্ছা জি স্যার। ঠিক আছে, যদি কোয়েশ্চেন থাকে তারপর আবার বলবেন। আচ্ছা, lessee payment, lessor may adjust lease payment because the increased certainty of recovery of the guaranteed residual value, বলতেছে যে lessor adjust the payment, এটা পেমেন্টটা অ্যাডজাস্ট করে নেয়, কারণ হচ্ছে তার সার্টিনিটিটা অনেক বেশি থাকে, কারণ যেহেতু এটা গ্যারান্টি থাকে। Lessee accounting for residual, the minimum lease payment includes guaranteed residual value but exclude unguaranteed residual value। এই যে একটু আগে যে কথাটা বলছিলেন, আনগ্যারান্টেড হলে এটার মধ্যে নিয়ে আসবো না, গ্যারান্টেড হলে এটার প্রেজেন্ট ভ্যালুটা নিয়ে আসবো। আচ্ছা, এখন আমরা এই জায়গাটাতে একটা এক্সাম্পল দেখি, ক্যালকুলেশনটা দেখলে সহজে বোঝা যাবে। ক্যাটারপিলার ফাইন্যান্সিং, কোঙ্গো কর্পোরেশন এন্ড স্টার্লিং কর্পোরেশন। ঠিক আছে, এটা আমরা আগে পড়ে আসছিলাম না গত ক্লাসে? বলেন না বাবা, পড়েছিলাম। The term of the lease is 5 years. Annual rental payment 25,981.62 beginning each year, beginning of each year, annuity due basis। আচ্ছা, এই জায়গাটাতে শুধু আছে দেখেন, the loader has a fair value of the inception of the lease 1 lakh টাকা and estimated economic life 5 years and estimated residual value 5,000। আচ্ছা, the Starling pays all the executory cost। Acha, the lessee contains no renewal option। The loader reverts to Caterpillar at the termination of the lease। Starling incremental borrowing is 11%। Straight line depreciation method, similar equipment। Caterpillar annual rental earn। আচ্ছা, সব কন্ডিশন আগের মতো দেয়া আছে। আচ্ছা, Caterpillar assumes 10% rate on investment ROI whether the residual value is guaranteed or unguaranteed. Caterpillar would compute the amount of the lease payment as follows: fair value of lease asset to lessor less present value of the residual value. Amount to be recovered by the lessor through lease payment 96,895। 5 periodic lease payment, তাহলে আমাদের এটা আসতেছে 23,237.09। আচ্ছা, এই জায়গাটাতে আপনাদের একটু বলি, যদি লেসরের পয়েন্ট অফ ভিউ থাকে তাহলে কি করে, অ্যানুয়াল রেন্টালটা ম্যাক্সিমাম সময় দেয়া থাকে না, অ্যানুয়াল রেন্টালটা বের করে নিতে হয়। তখন আমরা অ্যানুয়াল রেন্টালটা বের করে নিব, যখন দেয়া থাকবে তখন আর বের করার দরকার নাই। যেরকম আমাদের এই জায়গায় 25,000 দেয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের এটা করার দরকার হবে না। ঠিক আছে, আচ্ছা, lessee capitalized amount assuming a guaranteed residual value। দেখেন গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুটা সে অ্যাড করে দিছে, এটা শুধু গ্যারান্টেড হলেই। দেখেন এই একই ম্যাথ কিন্তু আমরা সেকেন্ড ক্লাসে করেছিলাম, আমরা একটা এক্সাম্পল নিয়ে আসছিলাম লাস্ট মানডেতে। তখন আমরা কিন্তু এই
রেসিজুয়াল ভ্যালুটা, অর্থাৎ যখন লেসের পয়েন্ট অফ ভিউ থেকে করেছিলাম, তখন আমরা এটাকে কনসিডার করি নাই। কনসিডার কখন করছি? যদি এটা গ্যারান্টেড রেসিজুয়াল ভ্যালু হয়। তাহলে দেখেন, দুইটা জিনিস কিন্তু দুই জায়গাতে। লেসির পয়েন্ট অফ ভিউ থেকে গ্যারান্টেড হলে এটাকে কনসিডার করতে হবে। আর লেসরের ক্ষেত্রে বলতেছে ঠিক আগের ম্যাথটাতে যে লেসরের ক্ষেত্রে এটা যাই হোক না কেন, গ্যারান্টেড আর আর আনগ্যারান্টেড, এটাকে আপনার কি করতে হবে? প্রেজেন্ট ভ্যালু করে অ্যাড করে নিতে হবে। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছেন? কি জিনিসটা কি বুঝে গেছে? না স্যার। এটা তো স্যার কি রে সৈকত, তুই হোস কেমনে হইলি? আরে আমি তো জানি না, হঠাৎ করে আপনার স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার মেবি কারেন্ট চলে গেছে, স্যার নাই এখন। এখন সিআর সাহেব তোমরা ক্লাস নাও। ভাই স্যার এতক্ষণ যা পড়াইছে এটা একটু আমগরে একটু শর্টকাট বুঝাই দে না, তোরা যেটা বুঝছো। স্যার কি কইতাছে এগুলা? কোনটা থেকে কোনটা বিয়োগ দিব, বাদ দিব, কি সব কয় এগুলা? ক্যালকুলেশনসটাই বুঝতে কষ্ট হয়। হ্যাঁ, ওই ক্যালকুলেশনটা করতে একটু সমস্যা হয়ে যায়। দাঁড়া। অফলাইন ক্লাসে বেটার। অফলাইন ক্লাসের আন্দোলন লয়ে চল যাই, সচিবালয় গেল করি। না সচিবালয় না, লং মার্চ টু ভিসি ম্যামের অফিস, ভিসি না, চেয়ারম্যান ম্যামের অফিস। দিদি তো নাই, কাজ অফিস গেল। কত নাম্বার স্লাইড পাইতেছিল রে? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার।
হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, কিন্তু স্ক্রিন আসে না। আচ্ছা, স্ক্রিন দিচ্ছি, দাঁড়ান। ওই নেট চলে গেছিল তো খুব সম্ভবত। ওকে, রেজওয়ান খান একটা কোশ্চেন করেছিলেন, সেটা হচ্ছে স্যার বুঝি নাই। আমি বললাম যে লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম, আমার কথা এখন তো শোনা যাচ্ছে তাই না? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, আহ, কি বলেছিলাম সেটা হচ্ছে, যদি লেসনের পয়েন্ট অফ ভিউ থেকে আমি করি তখন হচ্ছে রেসিডুয়াল ভ্যালু গ্যারান্টেড থাকুক আনগ্যারান্টেড থাকুক তার প্রেজেন্ট ভ্যালু কনসিডার করবে। বাট যদি লেসের পয়েন্ট অফ ভিউ থেকে যাই, শুধুমাত্র গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুটাকে আপনাকে কনসিডার করতে হবে। এখন কি কথাটা বুঝছেন? জি। সাউন্ড কম শোনা যাচ্ছে কেন? আচ্ছা, যে কারণে যখন এই যে স্টার্লিং এর কথা বললো তখন কি করলাম, এই গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুটা এটা অ্যাড করে আমি ক্যাপিটালাইজ অ্যামাউন্ট বের করলাম। দেখেন একটা জিনিস, এই অ্যামোর্টাইজেশন শিডিউল যখন করব, প্রথম যখন স্টার্লিং এর ম্যাথটা করেছিলাম তখন আমার লাস্ট ব্যালেন্স আমি 0 করে ফেলেছিলাম না? জি স্যার। এই জায়গায় এসে দেখেন এটাতে কিন্তু এই 5,000 টাকা রেখে দিয়েছি, গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু হওয়ার কারণে। তাহলে দেখেন আপনি একটা জিনিস, ওটা আরো আগে, যাই হোক, যে এই 5,000 টাকা বলছিল আমাদের রেসিডুয়াল ভ্যালু থাকবে, এই কারণে 5,000 টাকা শেষে রেখে দিয়েছি। এখন আপনি যখন ডেপ্রিসিয়েশন চার্জ করবেন তখন এই 5,000 টাকা মাইনাস করে তারপরে ইউজফুল লাইফ অথবা লিজ টার্ম দ্বারা ভাগ করবেন। দেখেন এই নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? এতটুকু কি বুঝা গেছে? জি স্যার। স্যার 5,000 টাকাই বাদ দিব নাকি হচ্ছে ওইটার যে বর্তমান মূল্যটা বের না, করছে 5,000 ওইটাও বাদ টাকা বাদ দিব? দিবেন, 5,000 টাকা বাদ দিবেন। শুনেন, অ্যাকাউন্টিং এর লিমিটেশন একটা আছে, লিমিটেশন আমরা পড়ছি। একটা সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে অ্যাকাউন্টিং টাইম ভ্যালু অফ মানি ক্যালকুলেশন করে না। কারণ এটা যদি হইতো তাহলে আপনি যখন এর আগে ডেপ্রিসিয়েশন পড়ে আসছেন কোনো সময় তো করেন নাই, এটা টাইম ভ্যালু অফ মানিতে ক্যালকুলেশন করে প্রেজেন্ট ভ্যালুটা মাইনাস করেন নাই। এই কারণে যেটা আপনার ফেয়ার ভ্যালু হবে, মার্কেট ভ্যালু হবে, সেই ভ্যালুটাতেই বাদ দিতে হবে। ক্লিয়ার? স্যার জি স্যার। স্যার আপনি বললেন লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে যখন রেসিডুয়াল আপনি একটু ভ্যালু। সাউন্ড একটু জুড়ে বলেন, আপনার কণ্ঠটা আসতে আসতেছে। হ্যাঁ, বলেন। স্যার আপনি বললেন না লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে রেসিডুয়াল ভ্যালু গ্রান্টেড থাকুক আর আনগ্রান্টেড থাকুক এটা স্যার হিসাব করতে হবে। হ্যাঁ, স্যার লেসর কোন কোন জায়গায় স্যার এই রেসিডুয়াল ভ্যালুটা হিসাব করবে একটু কি বলা যাবে? একটা জায়গায়, সেটা হচ্ছে সে যখন অ্যানুয়াল রেন্টালটা বের করবে। আমি এই কথাটা বলছিলাম যে আমরা যখন দেখবেন লেসারের পয়েন্ট অফ ভিউতে আসছি তখন দেখবেন অ্যানুয়াল রেন্টাল দেওয়া থাকে না, শুধু ফেয়ার ভ্যালুটা দেওয়া থাকে, মার্কেট ভ্যালুটা দেওয়া থাকে। আমরা কি করি, অ্যানুয়াল রেন্টালটা বের করি। দেখেন একটা জিনিস, আমি আপনার একটা সহজ এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা কম্পিউটার কিনছেন অথবা একটা বাড়ি কিনছেন, ধরলাম কম্পিউটারই কিনছেন, কম্পিউটার কিনে চিন্তা করছেন এটা ভাড়া দিয়ে দিবেন। এখন আপনি প্রতি মাসে কত টাকা করে নিবেন?
স্যার ধরেন 10,000। কেন কেন ধরেন 10,000 বলছেন? এই কম্পিউটারটা পারচেজ করতে আমার 2 থেকে 2.5 লাখ টাকা লাগছে। এখন তো এটা আমি একটা পেমেন্ট। তাহলে দেখেন, তাহলে আমি পার মান্থ কত টাকা করে নিব, ইট ডিপেন্ডস অন দা ভ্যালু অফ দ্য অ্যাসেট, অ্যাসেটের ভ্যালুর উপরে ডিপেন্ড করে। তাহলে আমি তো একটু আগে এই কথাটাই বলছি যে এই যে আপনি এটা কত টাকা তার কাছে রাখবেন, এটা তো যে ভাড়া নিচ্ছে তার বিষয় না, তার কথা হচ্ছে আপনি কত টাকায় দিচ্ছেন, সে এই টাকায় যদি রাজি হয়, এতে এটা ইউজ করে যদি তার লাভ হয় তখন সে নিবে। আর আপনি এই টাকাটা কিভাবে ডিটারমাইন করছেন? আপনি চিন্তা করতেছেন কম্পিউটার ঠিক আছে, তাহলে 5 বছরের জন্য ইউজ করতে দিব, 5 বছর পরে মূল্য হবে এত টাকা, এত টাকা বাদ দেই, এরপরে টাকার উপরে আমি এত বছর দ্বারা ভাগ করে দেই, এরপরে আমি এই টাকাটা বাইরে ইনভেস্ট করলে যদি ইন্টারেস্ট পাইতাম, এটা সহ আমি তার কাছ থেকে টাকাটা তুলে নিয়ে আসি। তাই করবেন না? জি স্যার। তাহলে তো জিনিস এটাই হইলো, লেসনের পয়েন্ট অফ ভিউ তো সে একই কাজ করে, রেসিডুয়াল ভ্যালু গ্যারান্টেড হোক আনগ্যারান্টেড হোক সেটা বাদ দিয়ে নেয়। আচ্ছা আচ্ছা জি, বুঝতে এখন বুঝতে পারছেন রিজওয়ান খান? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, কিন্তু লেসের কিন্তু কখন শুধুমাত্র কনসিডারেশনে থাকবে? যখন শুধুমাত্র বলবে যে ভাই এটা গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু, তখনই শুধুমাত্র সেটাকে কনসিডার করবে, আদারওয়াইজ এটা কনসিডার করার কোনো দরকার নাই। ঠিক আছে, এরপরেও আমি আজকে আপনাদের সিআর কে কতগুলা ম্যাথ থিওরি দিয়ে দিছি চ্যাপ্টারের, আপনারা এটা দেখবেন। এই ম্যাথগুলা যদি করেন, এটা মানে এই না যে এই ম্যাথটাই আসবে, কিন্তু প্রায়র ইয়ার গুলোতে দেখা যায় আমি যেগুলো দিচ্ছি এগুলোর মধ্যে থেকে আসে, কারণ বইয়ের বাইরে তো আর যেতে পারছি না। তাহলে এই ম্যাথ গুলা যদি করেন, এটার মধ্যে গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু আছে, আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু আছে, বার্গেন পারচেজ অপশন আছে, এটার মধ্যে এনুইটি ডিউ আছে, অর্ডিনারি এনুইটি আছে, সবগুলো মিক্সচার করেই ম্যাথ গুলা দেয়া। আপনারা এই এটা যদি প্র্যাকটিস করেন, আমার মনে হয় না যে যে কোনো জায়গা থেকে দেখ না কেন আপনি না পারার কোনো কারণ নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমি মনে করি যে যে কোনো পরিস্থিতিতে আপনার যে কোনো ম্যাথ আসুক, অ্যাটলিস্ট অ্যান্সার আপনি করতে পারবেন, আপনি আপনার প্রসিডিউর মেনটেন করে যাবেন, তাহলেই হবে। তাহলে আমরা একটা সিচুয়েশন পেয়ে গেলাম যে গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু যদি হয়, তাহলে আমরা কিভাবে সেটা দেখাবো। এই ঠিক এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটা যখন গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু ছিল তখন কি করলো সে, 1,00,000 টাকা ছিল, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 95,000 টাকা, 5,000 টাকা দিবে, 5,000 টাকার মধ্যে লাইবিলিটি হচ্ছে 4,545 টাকা, আর ইন্টারেস্ট হিসেবে ওই যে রেসিডুয়াল ভ্যালু, আপনি অ্যামোর্টাইজেশন শিডিউলটাতে আসেন, এই যে দেখেন 5,000 টাকা, কিভাবে 5,000 টাকা হইলো, 4,545 টাকা 24 পয়সা আর 454 টাকা হচ্ছে ইন্টারেস্ট, টোটাল মিলে 5,000 টাকা। এই যে 5,000 টাকা সে এটা লাইবিলিটি হিসেবে দেখাইল। ঠিক আছে, এটা হচ্ছে কিভাবে আপনি ব্যালেন্স শিটে শো করবেন সেই জিনিসটা দেখাচ্ছে। আপনাদেরও আমি যে ম্যাথ গুলা দেখাইছি এটার মধ্যে কি কি জিনিস করতে হবে, এক, নেচার অফ দ্য লিজ, কি ধরনের লিজ এটা এটা বলতে হবে, ডিক্লারেশন। সেকেন্ড যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে অ্যানুয়াল রেন্টাল কত হবে অথবা প্রেজেন্ট ভ্যালু কত হবে। থার্ড বলা হয় যে অ্যানুইটি শিডিউল করেন। ফোর্থ বলা হয় যে জার্নাল করেন। ফিফথ বলা হয় এটা কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে শো করবেন সেটা দেখান। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসলে ইনকাম স্টেটমেন্টের ইস্যুটা খুব একটা থাকে না, নর্মালি থাকে হচ্ছে ব্যালেন্স শিটে কিভাবে আপনি এটা লিজটা দেখাবেন, সেটা কারেন্ট টু কারেন্ট লাইবিলিটি দেখাবেন আর লং টার্ম টু লং টার্ম লাইবিলিটি হিসেবে দেখাবেন। কথাটা কি বুঝতে পারছেন? এই জিনিসটা এই জায়গায় দেখানো হইলো। আচ্ছা, এইটা আপনাদের বইটা দেখলে এই এক্সাম্পলটা আরেকটু সহজ হইতো। আচ্ছা, আচ্ছা স্যার, বলেন। স্যার যদি বলা থাকে যে রেসিডুয়াল ভ্যালু যদি দেওয়াই না থাকে লেজরের পয়েন্ট অফ ভিউ থেকে, তখন স্যার? না, যদি দেয়া না থাকে তাহলে তো আপনার কিছুই করার দরকার নাই। দেয়া না থাকলে তো এটা আসলে গ্যারান্টেড আনগ্যারান্টেড, এটা তো আনগ্যারান্টেডই হইল। আনগ্যারান্টেড যে কথা আর না দেয়া থাকা একই কথা। আচ্ছা, বুঝতে ঠিক আছে কথাটা? পেরেছি। আচ্ছা, এখন এসে দেখেন এই জায়গায় যে সিচুয়েশনটা হয়েছে সেটা হচ্ছে
অ্যাসেটের ভ্যালু যা থাকার কথা তা নাই। যদি আপনি ফেরত দেওয়ার সময় এটা ফেরত দেন তখন কি করতে হবে? আপনাকে ক্যাশ টাকা দিতে হবে না? আপনি লেসি, আপনি যে টাকা ফেরত দেওয়ার কথা, মার্কেট ভ্যালু থাকার কথা, সেই ভ্যালু নাই, হয়তো বা 2000 টাকা কম আছে, তাহলে আপনি কি করবেন? তারে 2000 টাকা ক্যাশ দিবেন না? জি স্যার। তাহলে ক্যাশ যদি দেন, তাহলে ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট। যদি এটা কমে যায় তাহলে কি হবে? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। আর আপনি যে অ্যাসেটটা নিছিলেন, অ্যাসেটের ভ্যালুই রেকর্ড করছেন, ভ্যালু কমে গেছে, এটা তো আপনার কিছু করার নাই, তাহলে এটা আপনার জন্য কি একটা লস না? জি স্যার। লস বাড়লে কি হয়? ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট। তাহলে দেখেন, জার্নালটা সহজ করেন, লস অন ক্যাপিটাল লিজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, জার্নালটা আসলে এতটুকু। বাকিগুলা দেখেন, এটা হচ্ছে আপনি অ্যাসেটটাকে ফেরত দিয়ে দিচ্ছেন, লাস্ট দিনের জার্নাল, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, লিজ লাইবিলিটি ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই তিনটার যোগফল 1 লাখ টাকা, অ্যাসেটটাকে তার কাছে ফেরত দিয়ে দিচ্ছেন, লিজ ইকুইপমেন্ট ক্রেডিট 1 লাখ টাকা, আর বাকিটা শুধুমাত্র একটা। তাহলে এই সবগুলো জার্নাল মিলে এটাকে বলা হয় কম্পাউন্ড এন্ট্রি, মানে 3-4টা জার্নাল আমরা একসাথে করে দিয়েছি। ঠিক আছে, আপনার বইতে দেখবেন লেসির যে পোর্শনটুকু দিয়ে আছে, লাস্ট জার্নালটা, এটা যে আমি অ্যাসেটটা রিভার্ট করে দিয়েছি, ফেরত দিয়ে দিয়েছি, তখন এই জার্নালটা দিতে হবে। আচ্ছা, এখন আপনি কোশ্চেন করতেন, স্যার যদি আমি মূল্যটা না কমে থাকে, যা আছে তাই, তখন আমার কি হবে? তাহলে শুধুমাত্র এই লস আর ক্যাশ, এই দুইটা এন্ট্রি হবে না, আর বাকি জার্নালটুকু আমার দিতে হবে। দেখেন বুঝছেন কিনা? স্যার জি ভ্যালু স্যার, যে কমে গেছে এটা বুঝবো কেমনে স্যার? আপনার সাউন্ড খুব আস্তে আস্তে আসতেছে রিজওয়ান, আমি জানি না আমি শুনতেছি কিনা এত স্যার আস্তে। ভ্যালুটা যে কমে গেছে স্যার এটা কিভাবে বুঝবো? এটা আপনার বলে দিবে, এটা আপনার ইয়েতে কন্ডিশনে বলে দিবে, এবং আপনি যখন রিভার্ট করবেন তখন যদি এটার ভ্যালু কমে যায় সেটা বলে দিবে যে এটার এখন এটার মূল্য ছিল, রেসিডুয়াল ভ্যালু হওয়ার কথা ছিল 5000 টাকা, ভ্যালু হয়ে গেছে 3000 টাকা, দ্যাট মিন 2000 টাকা তখন আপনার পকেট থেকে দিবেন, এটা ডিক্লেয়ার করা থাকবে। স্যার এটা তো বুঝলাম, কিন্তু আমি স্যার কোশ্চেন দেখে বুঝবো কেমনে যে আমার ভ্যালু কমে গেছে এখন বর্তমানে? কোশ্চেন দেখে তো বুঝবেন না, কোশ্চেনে বলা থাকবে যে এই অ্যাসেটটা লেসনের কাছে ফেরত দেওয়া হচ্ছিল, যখন ফেরত দেওয়া হচ্ছিল তখন এটার ভ্যালু দাঁড়াইছে 3000 টাকা, অথবা ফেয়ার মার্কেট ভ্যালু 3000 টাকা। তো ওই যে আগে যে বলছিল যে গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু 5000 টাকা, এখন বলতেছে আপনি যখন ফেরত দিচ্ছেন এর মার্কেট ভ্যালু 3000 টাকা, তাহলে কি এখন বুঝতেছেন না যে 2000 টাকা দিয়ে আসলে আপনার পকেট থেকে দিতে হবে? জি স্যার। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই জন্য আমি বলছি কোয়েশ্চেন অনেক বড় থাকে, অ্যান্সারটা ছোট, বাট কি পয়েন্ট গুলারে আগে দাগায় নিতে হবে। তো সহজ হচ্ছে, আপনাদের যে ম্যাথ গুলো আমি দিছি মূলত হচ্ছে এই সবগুলা মিলেই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আপনাদের প্রথম ক্লাসেও বলছিলাম, আমি বেশি প্রায়োরিটি দিই হচ্ছে লেসির পয়েন্ট অফ ভিউ থেকে। এটার একটাই কারণ, এটার ডাইমেনশন অনেক বেশি। লেসের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার হয় সেলস টাইপ লিজ হবে অথবা ডিরেক্ট ফাইন্যান্স লিজ হবে, কিন্তু এর মধ্যে এবার গ্যারান্টেড আনগ্যারান্টেড হলে জিনিসটা বেশি কমপ্লেক্স হয়ে যায়, এ কারণে আমি এতটুকুতে যাই না। তারপরেও আমি কেন আপনাদের পড়ালাম, অ্যাটলিস্ট আপনি যাতে বুঝতে পারেন যে না, এটা এইভাবে সলিউশন করা যায়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন না? আজকে এই ক্লাসটা আমি শেষ করে দিব, ঠিক আছে? এইটারে আর লিস্টারে আর আমি ইয়ে করবো না, আর একটা শুধু জিনিস থাকবে, সেলস টাইপ লিজ, এটারে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিব। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিন। এই যে গ্যারান্টেড আনগ্যারান্টেড এর জার্নালটা, এইটা আপনাদের বইয়েতে দেয়া আছে, বইয়ের পেজ নাম্বার এই জায়গায় দিয়ে আছে, দেখেন 21-65। আপনারা একটু দেখে নিয়েন, যদি কোনোটা না বুঝেন কালকে আমি থাকবো ডিপার্টমেন্টে, পরশুদিন থাকবো, আপনারা নিয়ে আসবেন আমার কাছে। রেসিডুয়াল ভ্যালু এই জায়গায় শেষ, জার্নালগুলো দেখে নেন। সেলস টাইপ লিজেস, primary difference between direct finance lease and sales type lease is the manufacturers or dealers gross profit। gross profit বা gross loss কিভাবে বের করি আমরা? সেলস মাইনাস কস্ট অফ cost of গুডস। goods sold, cost of goods sold, তার মানে আমার cost of goods sold দেয়া থাকবে। Let's record the sales price of the asset, the cost of goods sold and related inventory reduction and the lease receivable।
there is a difference between accounting for guaranteed and unguaranteed residual value. এটার ক্ষেত্রেও একটা ডিফারেন্স আছে। তাহলে আমরা মূলত সেলস টাইপ লিজ তখনই বলবো যখন অ্যাসেটের ভ্যালু থেকে তার কস্ট প্রাইস থেকে সেলস প্রাইসের একটা ডিফারেন্স দেখা যায়। তাহলে আমরা কোয়েশ্চেন করার সময় দেখবো এটার মধ্যে আসলে একটা কস্ট অফ গুডস সোল্ড দেয়া থাকবে, যে কারণে আপনার সবসময় একটা কি থাকবে, গ্রস প্রফিট থাকবে। আর দুইটা যদি সমান হয়ে যায় তখন এটা কোন ধরনের লিজ হবে? ডিরেক্ট ফাইন্যান্স। ডিরেক্ট ফাইন্যান্স লিজ। যদি ডিফারেন্স হয় তাহলে গ্রস প্রফিট, আর যদি ডিফারেন্স না হয় তাহলে ডিরেক্ট ফাইন্যান্স লিজ। শেষ। এটাই হচ্ছে আমাদের পার্থক্যটা। তাহলে সেলস টাইপ লিজটা আপনারা একটু দেখবেন, ঠিক আছে? সেলস টাইপ লিজের গ্যারান্টেড আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুটা, গ্রস প্রফিট দুইটাতেই সমান। গ্যারান্টেড রেসিডুয়াল বলেন আর আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু বলেন, দুইটাতেই সমান। দেখেন কোন জায়গাটাতে আমি কিন্তু লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে কি বলছিলাম আপনারা একটু মনে করেন তো। রেসিডুয়াল ভ্যালু থাকলেই এটা কি করতে হবে, কনসিডার করতে হবে, আইদার এটা গ্যারান্টেড হোক অথবা আনগ্যারান্টেড হোক, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে দেখেন এই জায়গায় তাই বলছে, এটা যদি ঠিক হয়ে থাকে তখনই শুধুমাত্র গ্রস প্রফিট দুইটার সমান আসবে। এই যে দেখেন গ্রস প্রফিট সমান, তাহলে গ্রস প্রফিট সমান হয়েছে কিভাবে? দেখেন সেল ছিল 1 লাখ টাকা, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 85,000 টাকা। তখন আমি আর কি করি নাই, এটা থেকে রেসিডুয়াল ভ্যালুটা মাইনাস করি নাই। কিন্তু যখন আনগ্যারান্টেড হয়েছে তখন দেখেন এই যে রেসিডুয়াল ভ্যালুটা মাইনাস করে দিচ্ছি দুইটা পয়েন্ট থেকেই। তাহলে সমান সংখ্যক টাকা আমি দুইটার থেকে যদি বাদ দিয়ে দেই, আলটিমেটলি কি আমার গ্রস প্রফিটটা সমান হবে না? কথাটা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি না বুঝে থাকেন এইটা দেখবেন, এটা এটা এইভাবেই বইতে দেওয়া আছে। তাহলে মোটামুটি ভাবে আপনারা বুঝে যাবেন। গ্যারান্টেড আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুর জার্নাল গুলো দেখবেন, ঠিক আছে? এই জার্নালটা যদি দেখেন মোটামুটি ভাবে আপনারা বুঝে যাবেন। এরপরে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো আমি আপনাদেরকে আর পড়াচ্ছি না মানে এটা খুব বেশি একটা দরকার নাই আপনাদের জন্য এই পর্যন্ত। তার মানে আমি যদি একটা সামারি করি যে তাহলে আমরা কি কি জিনিস কনসিডার করব। এক, স্যার আমি লেসির পয়েন্ট অফ ভিউ থেকে শুধু ক্যাপিটাল লিজ দেখবো। তাহলে ক্যাপিটাল লিজ দেখতে গেলে আমি কি করব? আমি দেখবো এটা কি রেসিডুয়াল ভ্যালুটা গ্যারান্টেড না আনগ্যারান্টেড। শেষ একটা পোর্শন, পুরোটা অর্থাৎ পুরো চ্যাপ্টারের সামারি বলতেছি, এতটুকু শেষ। সেকেন্ড পোর্শন আমি যদি আসি লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে, একটা হইতে পারে এটা আইদার ডিরেক্ট ফাইন্যান্স লিজ হবে অথবা সেলস টাইপ লিজ হবে। এটার মধ্যেও গ্যারান্টেড হইতে পারে আনগ্যারান্টেড হইতে পারে। বাট আমি যখন অ্যানুয়াল রেন্টাল বের করব তখন সেই ক্ষেত্রে আমার কনসিডার করতেই হবে। শুধুমাত্র জার্নালে গিয়ে কিছুটা পার্থক্য হবে, আমি এই জায়গাটা শুধুমাত্র জার্নাল থেকে দেখে নিব। এছাড়া বাকি যে বিষয়গুলো দিয়ে আছে এগুলা খুব বেশি একটা কিছু আপনাদের জন্য দরকার নাই, ঠিক আছে? সেলস এন্ড লিজ ব্যাক আছে, এটা আসলে আমরা এই জায়গায় দেখাই না। এটা আপনারা এরপরে যখন পাবেন হচ্ছে মাস্টার্সে, তখন আমরা সেলস এন্ড লিজ ব্যাক, এটা আবার আরেকটা জিনিস, ঠিক আছে? এই জায়গাতে আমরা যাব। এর আগ পর্যন্ত আপনারা শুধুমাত্র লেসি এবং লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে এই ইস্যুগুলা নিয়ে আসেন। প্রথম ক্লাসে এই জন্য অনেকেই কোয়েশ্চেন করেছেন, স্যার গ্যারান্টেড আনগ্যারান্টেড রেসিডুয়াল ওটা একটু বুঝিয়ে দেন। বাট আমি চাচ্ছিলাম একটা ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করতে, আপনি যাতে বইয়ের সাথে সাথে যেতে পারেন। এখন আপনাদের যে ম্যাথগুলা দিয়ে আছে, খুব বেশি ম্যাথ দেয়া নাই, অল্প ম্যাথ দিয়ে আছে, এইগুলা সলিউশন করেন। আর নেক্সট বৃহস্পতিবার আমাদের ক্লাস না? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে নেক্সট বৃহস্পতিবার আমরা এই লিজের ম্যাথের উপরে একটা ক্লাস টেস্ট নিব, শুধু লিজের ম্যাথগুলা এই জায়গায় দিয়ে দিছি না? জি স্যার। তাহলে এই ম্যাথগুলা করে আসেন, এই জায়গা থেকে একটা ক্লাস টেস্ট নিব আপনাদের, ঠিক আছে? ওকে স্যার। আর নেক্সট দিন নতুন আরেকটা চ্যাপ্টার আমরা পড়াবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট বৃহস্পতিবার আমরা ক্লাস টেস্ট নিব এবং নতুন একটা চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আমরা তাহলে ক্লাসটা শেষ করে দেই না? স্যার ক্লাস স্যার। টেস্টের পরে ক্লাস টেস্ট যখন নিবেন পরেই কি স্যার আবার নতুন চ্যাপ্টার ধরবেন? ক্লাস টেস্ট বেশিক্ষণ হবে না, হাইস্ট 15 মিনিট।
অর্থাৎ আমার তো এত কিছু দরকার নেই, ফাইনাল পরীক্ষা তো থাকবেই এটা থেকে অ্যাকসেপ্ট, বাট আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা চেক করার জন্য যে আসলে আমি যে পড়ালাম আপনার কনসেপ্টটা ঠিক আছে কিনা, বা ভুল হইলে কোন জায়গায় ভুল হইছে সেই জিনিসটা যাতে আমি নিজে বুঝতে পারি যে না এই জায়গায় আপনাদের ভুল হচ্ছে। না মানে স্যার আমরা এই সেকশনের তো কোনো সমস্যা নেই, যে সেকশনেই হোক আপনি ক্লাস করতেছেন, আপনি বুঝছেন কিনা এটা জানার দায়িত্ব আমার। এখন আপনি এটার জন্য মার্কস পাবেন না, এটাই তো হবে, আর তো কিছু না, বাট পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে, ক্লাস টেস্ট দিতে পারবেন, ক্লাস টেস্টে কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকুক, বৃহস্পতিবার প্রিপারেশন নিয়ে আসবেন, এই চ্যাপ্টারটা কমপ্লিট হোক, এই চ্যাপ্টার থেকে অ্যাকসেপ্ট থাকবেই। আমি এখন একটু আপনাদের ডিফাইন করে দেই। দেখেন আপনাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এই এক চ্যাপ্টার থাকবে। দেন অ্যাকাউন্টস পেয়েবল থেকে এক চ্যাপ্টার থাকবে, নোটস পে সরি অ্যাকাউন্টস রিসিভেবল থেকে এক চ্যাপ্টার, নোটস রিসিভেবল, এই দুইটা মার্জও হইতে পারে, আবার আলাদা আলাদা আসতে পারে। তাহলে গেল হচ্ছে দুইটা। তারপরে হচ্ছে আপনার প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট থেকে এক চ্যাপ্টার থাকবে, ডেপ্রিসিয়েশন, আবার দুইটা মার্জ হইতে পারে। তারপর হচ্ছে আপনার লিজ অ্যাকাউন্টিং, এটা আসবেই, অর্থাৎ এটা কারোর সাথে মার্জ হবে না, এটা ইন্ডিপেন্ডেন্টলি থাকবে। তারপরে হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট, আরেকটা ছিল হচ্ছে ইনটেনজিবলের পরে কোনটা ছিল? স্যার Non-current. ইনভেন্টরিজ এর একটা ছিল না ওইটা? হ্যাঁ হ্যাঁ, কোনটা? ইনভেন্টরিজ। ও ইনভেন্টরি, ইনভেন্টরি থেকে দুইটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার করালাম আর একটা চ্যাপ্টার বলছি পরে পড়াবো। ইনভেন্টরি থেকে একটা চ্যাপ্টার আসবে, একটাই আসবে, ইনভেন্টরি দুইটা চ্যাপ্টার হবে না, একটা চ্যাপ্টার। দেখেন অনেকগুলা জিনিস রয়ে গেছে, তার মানে ইনভেন্টরির পরের চ্যাপ্টারটা আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে পড়াতে, আপনারা পড়ার চেষ্টা করবেন, কারণ এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা থাকবে এবার, গতবার এর আগের চ্যাপ্টার থেকে আসছে। ইনটেনজিবল অ্যাসেট আছে, আর সাথে আরেকটা অ্যামোর্টাইজেশন খুব সম্ভবত, আমি মনে নেই, এই নিয়ে আমরা শেষ করব। আরেকটা চ্যাপ্টার ছিল সেটা হচ্ছে এরর্স, এরর্সটা আমি জানি না, এরর্স পলিসি এন্ড এস্টিমেশন। তো এই জিনিসটা যদি আমরা সময় পাই, এটা থিওরিটিক্যাল আমরা পড়াবো, আর যদি না সময় পাই তাহলে বাদ দেবো, আমি জানি না, অপোজিট সেকশনের সাথে এটা ম্যাচ করে নিতে হবে। এই তার মানে আমরা কিন্তু এখন এই চ্যাপ্টারটাই মূলত বড় একটা চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টারটা যদি বুঝে যান আপনাদের জন্য অনেকটা সেফ থাকবেন। ঠিক আছে, তো নেক্সট দিন প্রিপারেশন নিয়ে আসেন, যতগুলো ম্যাথ দিলাম অ্যাটলিস্ট এগুলো সলিউশন করে আসেন। এ সেকশনের একজন ছিল, উনার কাছ থেকে জেনে নেন ওই সেকশনে কি কি ম্যাথ করানো হয়েছে, ওইগুলো আপনারা করে আসেন, কারণ ফাইনালের জন্য সবগুলাই আপনাদের জন্য থাকবে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল যে লেজি আর লেজর স্যার চিনবো কেমনে স্যার? এটা স্যার অনেক সময় চিনতে ভুল হয়ে যায় স্যার। এইটা এই যে একটা কোয়েশ্চেন করলেন, এটা তো আমি প্রথম দিন থেকে বলতেছিলাম। এক নাম্বার কথা হচ্ছে আপনি দেখবেন এই নামের মধ্যে ফাইন্যান্স কোম্পানি লেখা আছে কিনা, লিজ কোম্পানি দেয়া আছে কিনা। যদি ফাইন্যান্স আর লিজ থাকে, একটা পয়েন্ট পাইলেন, তার মানে বুঝলেন যে সে লিজর হবে, এটা একটা পয়েন্ট। সেকেন্ডলি বুঝবেন যে কে নিচ্ছে কে দিচ্ছে, অ্যাসেটটা যে গ্রহণ করতেছে সে হচ্ছে লেসি, যে অ্যাসেটটা দিয়ে দিচ্ছে সে হচ্ছে লেসর। জি স্যার এটা তো বুঝছি, কিন্তু স্যার এটা মানে প্রশ্ন দেখে অনেক সময় বুঝতে পারি না যে কে লেজি আর কে লেজর। হ্যাঁ, এইটা যদি কোনোটা প্রবলেম হয় একুরেটলি আপনি আমার কাছে নিয়ে আসতে পারেন, সেটা আমি দেখে দিতে পারি, বাট আমরা চেষ্টা করব এটাকে ডিফাইন করে দিতে। আমি নর্মালি এই জিনিসগুলো দিয়ে দিই, ইভেন আপনাদের আমি বলছি কিন্তু যে ওই শিটগুলো নিয়ে আসতে, হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু, এটা কিন্তু এই পরীক্ষার দিনও নিয়ে আসবেন, একজন আরেকজন এটা টানাটানি করবেন না, ফটোকপি করে নিয়ে আসবেন অথবা বই থেকে নিয়ে আসবেন। তো এই জিনিসটাও আসলে কি করতে হয়, দিয়ে দিতে হয়। আমরা তো কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ছোট করতে চেষ্টা করি, এ কারণে দেই না। নর্মালি আপনি কয়েকটা টেবিল কয়েকটা দিয়ে দিতে পারেন, এটা হয়তো বা সে দেখে নিবে, আর আমরা তো এটা ওপেনই করে দিছি যে এটা নিয়ে আসা যাবে, এই কারণে আপনি দেখে দেখে করবেন। তো যদি কোনোটাতে প্রবলেম হয় আপনারা নিয়ে আসতে পারেন আমার কাছে, কিন্তু আমার এক্সাক্ট মনে হচ্ছে না এই ধরনের কোনো প্রবলেম এই জায়গায় আছে। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকুক, আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে।